বিএনপি এখনো পর্যন্ত জনগণের সরকার হিসেবে নিজেকে প্রমাণ করতে পারেনি। বিএনপির আচরণ অনেকটাই জুলাই গণঅভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতামূলক বলে আমরা মনে করছি। এখানে কেউ এখন মুখের জোরে কথা বলার জন্য বলে এবং মাঠে নিজেদেরকে খুব বেশি জাহির করার জন্য। আমরা অতীতে দেখেছি যখন আমরা দেখেছি যে ৭১কে যা ধারণ করার জন্য নিজেদের করে না কুক্ষিগত করার জন্য কিছু লোকজন মানে শুধু বয়ান দিত, ঠিক তেমনি জুলাই সনদটাকেও নিজেদেরকে কুক্ষিগত করার জন্য জুলাই সবার, আমার, আপনার, আপনি সাংবাদিক, আপনার সাংবাদিকতা না থাকলে কিন্তু জুলাই সনদ এত সহজে ঘটতো না। জুলাই গণ আন্দোলনের প্রেক্ষাপটে প্রণীত জুলাই সনদ এখন দেশের রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দু। একদিকে বলা হচ্ছে গণভোটে অনুমোদিত হওয়া এটি বাস্তবায়ন বাধ্যতামূলক, অন্যদিকে উচ্চ আদালতের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে। সংসদের প্রথম অধিবেশন, রাষ্ট্রপতি ইস্যু, সংবিধান সংস্কার পরিষদ এবং রাজনৈতিক দলগুলোর পারস্পরিক অবিশ্বাস, এইসব মিলিয়ে দেশের নতুন সাংবিধানিক সংকটের দিকে যাচ্ছে নাকি এটি গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বাভাবিক অংশ, এসব নিয়েই আজকে আলোচনা করব। দর্শক, আমন্ত্রণ আপনাদের সবাইকে নতুন বাংলাদেশে। আমি জান্নাতুল কলি আপনাদের সঙ্গে আছি, আর প্রতিদিন আমাদের এই আয়োজনে দুজন আলোচককে আমরা আমন্ত্রণ করে আজকে আমাদের সঙ্গে রয়েছেন আমার ডান দিক থেকে কাজী জিয়াউদ্দিন বাসিত, সহসভাপতি ছাত্রদল কেন্দ্রীয় কমিটি। এরপরে রয়েছেন রেজাউল করিম শাকিল, কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক, ইসলামী ছাত্র শিবির। আমন্ত্রণ আপনাদের দুজনকেই। আজকে আমরা আলোচনার বিষয় ঠিক করেছি জুলাই সনদ আদালতে। পত্রিকার খবরে আজকে দেখলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে প্রকৃত অর্থে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে বর্তমান সংবিধান ছুঁড়ে ফেলা হবে। তার মানে কি মানে এখন আসলে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়নি? কি মনে করছে এনসিপি একটু আমাদেরকে বলবেন। রেজাউল করিম শাকিল, আপনাকে দিয়ে শুরু করব প্রথমে। জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক শ্রোতাবৃন্দ যারা দেখছেন সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুলাই গণঅভ্যুত্থানের উপর ভিত্তি করে অন্তর্বর্তীকালীন সরকার যে নির্বাচনটি দিয়েছে, সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় এসছে। আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি ক্ষমতায় আসার পর প্রথমেই যে সংস্কার কমিশনে যেসব আলাপ আলোচনা হয়েছে, এই আলাপ আলোচনাগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। বিশেষত হচ্ছে আমাদের জুলাই সনদ এবং গণভোটকে চ্যালেঞ্জ করে আদালতে পিটিশন দায়ের করা হয়েছে যে এটা যেন বাতিল করা হয়। এটার বৈধতা চ্যালেঞ্জ করে করা হয়েছে। এখানে বিএনপির আহসানুল করিম, গাজী তৌহিদ এই আইনজীবীরা ছিলেন। বিএনপির এই যে ক্ষমতায় এখন আরোহণ করাটা, এটা জুলাই গণঅভ্যুত্থানের উপর ভিত্তি করে এবং জুলাইয়ের যেই ১৫০০ শহীদ, ৩০,০০০ আহত গাজী যারা, তাদের রক্তের উপর বিএনপির সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে। তো সেই জায়গায় ক্ষমতায় বসে গণভোটকে চ্যালেঞ্জ করা কিংবা হচ্ছে সংস্কার কমিশনের যেই আমাদের আলাপ আলোচনা, এই ব্যাপারগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখানো, সেই জায়গা থেকে এটা মনে করার যথেষ্ট কারণ রয়েছে যে বিএনপি এখনো পর্যন্ত জনগণের সরকার হিসেবে নিজেকে প্রমাণ করতে পারেনি। বিএনপির আচরণ অনেকটাই জুলাই গণঅভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতামূলক বলে আমরা মনে করছি। জি, ওকে, ধন্যবাদ আপনাকে। আমরা একটু কাজী জিয়াউদ্দিন বাসিত আপনার কাছে যাই। জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে যে অভিযোগগুলো এখনো পর্যন্ত আসছে, আপনার সহ আলোচকের কাছ থেকে শুনলেন, প্রথমে সেগুলোর উত্তর দেন, তারপর আমি নতুন করে প্রশ্ন করছি। জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আমার সহ আলোচক রেজাউল করিম শাকিল সহ শ্রোতাবৃন্দ এবং যারা দেখছেন সবাইকে আমার সালাম গ্রহণ করে আসসালামু আলাইকুম। জুলাই সনদ যেটা বিষয়টা আমার সহ আলোচক সহ আপনি যে প্রশ্ন করেছেন, অ্যাকচুয়ালি জুলাই সনদে আমি তো একজন জুলাই যোদ্ধা। আমাদের প্রায় অসংখ্য নেতাকর্মী শহীদ হয়েছেন জুলাইয়ের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে, এবং বিএনপি বরাবরই বলেছে, এবং আমাদের বর্তমান যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য উনি বলেছেন জুলাই সনদ যেভাবে স্বাক্ষর করা হয়েছে সেভাবে অক্ষরে অক্ষর উনি পালন করবেন। সুতরাং আমাদের নীতি নির্ধারণী পর্যায় থেকে যেভাবে কথা বলা হচ্ছে, সেখানে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সংশয় প্রকাশ করার কিছু নেই। এখানে কেউ এখন মুখের জোরে কথা বলার জন্য বলে এবং মাঠে নিজেদেরকে খুব বেশি জাহির করার জন্য। আমরা অতীতে দেখেছি যখন আমরা দেখেছি যে ৭১কে যা ধারণ করার জন্য নিজেদের করে না কুক্ষিগত করার জন্য কিছু লোকজন মানে শুধু বয়ান দিত, ঠিক তেমনি জুলাই সনদটাকেও নিজেদেরকে কুক্ষিগত করার জন্য জুলাই সবার,
আমার, আপনার, আপনি সাংবাদিক, আপনার সাংবাদিকতা না থাকলে কিন্তু জুলাই সনদ এত সহজে ঘটতো না। তো জুলাই যুদ্ধ মানে জুলাই আমরা এত ছাত্র জনগণ অভ্যুত্থান কিন্তু আমরা এত সহজে পেতাম না আপনারা যদি নিউজ কাভারেজ না করতেন। এবং সকল শ্রেণী পেশার মানুষের যে নিজেদের করে নেওয়ার যে প্রবণতা, সেই প্রবণতা থেকে এই ধরনের বক্তব্যগুলো আসছে বলে আমরা মনে করি। আচ্ছা, কিন্তু সেক্ষেত্রে জুলাই সনদ যদি আদালতে জুলাই সনদের কিছু অংশ বাতিল করে, তাহলে দুই দল সেই রায় মাইনে নেবে কিনা? যেহেতু আদালতে গেল, এখন আসলে সার্বিক দিক থেকে কোন পর্যায়ে যেতে পারে বলে মনে করছে? দেখুন, আদালতে জুলাই সনদ গিয়েছে, এখন এই নিয়ে কিন্তু এখন পর্যন্ত আমাদের নীতি নির্ধারণী পর্যায় থেকে কোনো ধরনের বক্তব্য আসেনি, এবং এটা নিয়ে কিন্তু আমাদের অন্য দলের লোকজন কিন্তু খুবই কথা বলছেন এবং কথা বলেই যাচ্ছে। আমরা আগেও বলেছি, আমরা যখন আপনার রাষ্ট্রপতি চুপ্পু সাহেবের, ওনার মাননীয় রাষ্ট্রপতি চুপ্পু সাহেব যখন ঘোষণা করেন গণভোটের রায় যখন আসে, গণভোট হবে, এই প্রকল্প থেকে বিএনপি কিন্তু বলে আসছিল কিন্তু সংবিধানের সাথে সাংঘর্ষিক হবে। তো আপনার সাধারণ মানুষের, সাধারণ জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে সংসদে যাবে এবং আইন প্রণয়ন করবে, সেটা সকলের আলোচনার ভিত্তিতে, এবং ওখানে সংসদ ওনারও আসুক, ওনার আলোচনায় অংশগ্রহণ করুক, আইন বিশ্লেষণ করুক, তারপরে তো জুলাই সনদ বাস্তবায়ন হবে। এটা তো অস্বীকার করার কোনো সুযোগই নেই। তাহলে তো আমি আমাকে অস্বীকার করবো, আমরা আমাদেরকে অস্বীকার করবো। জি, ধন্যবাদ আপনাকে। রেজাউল করিম শাকিল, একটু আপনাকে কয়েকটা অংশ পড়ে শোনাতে চাই। আপনার সহ আলোচক যেহেতু রাষ্ট্রপতির কথা বললেন, আজ পত্রিকায় লেখা এসেছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সম্পর্কে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে যে শেখ হাসিনার পায়ের ধুলা পাওয়া একজন ব্যক্তি বিএনপির সরকার তাদের রাষ্ট্রনায়ক হিসেবে যদি রাখে এবং সংসদের সদস্যরা যদি এর প্রতিবাদ না করে, এটা অত্যন্ত লজ্জাজনক হবে। এবং একই সাথে তারা বলেছেন সাংবিধানিক ধারাবাহিকতা এবং স্থিতিশীলতার কথা বলে শেখ হাসিনার উচ্ছিষ্ট রাষ্ট্রপতিকে বিগত সময়ে রেখে দেওয়া হয়েছিল। বিগত সময়ে যখন রাখা হয়েছিল তখন কেন এনসিপি অথবা জামাতের পক্ষ থেকে সেটার আসলে প্রতিবাদ করা হয়নি? বিএনপি যদি একাই তাদের সঙ্গ দিয়ে থাকে, তাহলে তখন আসলে সেই রাষ্ট্রপতির কাছেই কেন শপথ নেওয়া হয়েছিল? সেই সব প্রশ্নগুলো তো আসে। জি, ধন্যবাদ। আমি আপনার প্রশ্নে আসছি। জাস্ট বাসেদ ভাইয়ের একটা প্রসঙ্গ থেকে বলতেছি। বাসেদ ভাই বলছেন যে জুলাই সনদ আদালতে রিট পিটিশন করার সাথে বিএনপির কোনো ধরনের বক্তব্য নাই। আমরা যদি দেখি এই রিট পিটিশনের পক্ষে কারা ছিল, আহসানুল করিম, তিনি হচ্ছেন অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। তারপর ছিলেন গাজী তৌহিদুল ইসলাম, যিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কোর্ট ইউনিটের সদস্য সচিব এবং ছাত্রদলের সাবেক সহ আইন সম্পাদক ছিলেন সেন্ট্রাল কমিটির। এইভাবে মাহফুজুর রহমান মিলন, তিনিও বিএনপির প্যানেল থেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন। তো আমরা দেখতে পাচ্ছি যারা এই রিট পিটিশনটা করলেন এবং আদালতে লড়াই করছেন এটার পক্ষে, তাদের সাথে বিএনপির কোন পর্যায়ের সম্পর্ক। এরপরে যদি ভাই বলেন যে এটার ব্যাপারে বিএনপির কোনো বক্তব্য নাই, তা আমার মনে হয় যে এটা যথেষ্ট ধোঁয়াশা সৃষ্টি করে। বক্তব্য সংশ্লিষ্টতা এক জিনিস নয় শাকিল ভাই। না, আমি জাস্ট বললাম যে আদালতে কারা এটার গণভোট স্থগিত চেয়ে, যা গণভোটের ফলাফল স্থগিত চেয়ে কারা লড়াই করছে। সংশ্লিষ্টতা আর বক্তব্য এক জিনিস না। আপনি অনেক জায়গায় উপস্থিত থাকতে পারেন, কিন্তু আপনি সেই বক্তব্য, আপনি কি বক্তব্য দিয়েছেন সেটাই গণমাধ্যমে আসবে। আমি অনেক মিছিলে গিয়েছি কিন্তু আমি বক্তব্য দেইনি। জুলাই আন্দোলনে আমরা ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী উপস্থিত ছিলাম, কিন্তু আমরা বক্তব্য দেইনি, তাই ফ্রন্টলাইন আসতে পারিনি। এটা বক্তব্য আর সংশ্লিষ্টতা এক জিনিস না। আপনি কি তাহলে দাবি করছেন যে জুলাই সনদের পক্ষে বিএনপি শেষ পর্যন্ত অবস্থান নেবে? বারবারই তো আমি আপনাকে শুরুতে আমি কথা বলে আসছি যে জুলাই সনদের যেই বিষয়গুলোতে বিএনপি নোট অফ ডিসেন্ট দিছে, তাছাড়া স্বাক্ষর করার প্রতিটি বিষয়ে বিএনপি অক্ষরে অক্ষরে পালন করবে। ওকে, ঠিক আছে। আমাদের কিন্তু 14টা পয়েন্টের নোট অফ ডিসেন্ট দেওয়া আছে। ঠিক আছে, যদি এটা হয় তাহলে আপনাদেরকে ওয়েলকাম। এবার আসি প্রশ্ন যেটি করা হয়েছে যে রাষ্ট্রপতির অপসারণের বিষয়ে। ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণ করার পর থেকে রাষ্ট্রপতির অপসারণের ব্যাপারে আমরা বারংবার দাবি জানিয়েছি। আমরা রাজপথে আন্দোলন করেছি, ছাত্র শিবিরের পক্ষ থেকে বলেছি, মিছিল করেছি, মিটিং করেছি, রাস্তা অবরোধ করেছি, অনেক কিছু করেছি। কিন্তু সেই সময়ও চুপ্পুকে অপসারণ করার ব্যাপারে সবচেয়ে বড় বাধা যেটি ছিল সেটি ছিল বিএনপির পক্ষ থেকে বারংবার বাধা দেওয়া হয়েছে চুপ্পুকে যেন অপসারণ করা না হয়। যেটি সরকারের যে ছাত্র প্রতিনিধি যারা ছিলেন তাদের কেউ কেউ যখন পদত্যাগ করে পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হলেন, তারা পরবর্তীতে এটি ক্লিয়ার করেছেন। কিন্তু জুলাই অভ্যুত্থানের পরে তো ছাত্র জনতার সিদ্ধান্তই আসলে পুরো দেশের সিদ্ধান্ত হয়ে দাঁড়িয়েছিল। ছাত্র জনতারা যাকে বেছে নিয়েছেন দেশ পরিচালনার ক্ষেত্রে, তাদের সবাইকেই আসলে দেশ পরিচালনা করতে দেওয়ার সেই সুযোগ দেওয়া হয়েছে। তাহলে রাষ্ট্রপতির ক্ষেত্রে কেন অন্যরকম হলো? সেক্ষেত্রে শুধু বিএনপি কিভাবে এত বড় সুযোগটা পেয়ে গেল? এখানে আসলে অনেক কথাই চলে আসে। যদি আমরা 5ই আগস্ট একদম সন্ধ্যাবেলা বা রাতের দৃশ্যটা দেখি, যেখানে ছাত্র জনতার পক্ষ থেকে বিএনপিকে জাতীয় সরকারের প্রস্তাব দেওয়া হলো,
তারেক রহমান সেটি প্রত্যাখ্যান করলেন এবং এর প্রেক্ষিতে অনেক কিছুই আসলে হয় নাই যেটা হওয়া দরকার ছিল। সো আরেকটি বিষয় হচ্ছে ভাই যেটা বললেন যে যেসব বিষয়ে বিএনপি নোট অফ ডিসেন্ট দেয় নাই সেসব বিষয়ে বিএনপি মানবে। সংস্কার কমিশনে যখন আলাপ হচ্ছিল, একটা আলাপ ছিল এরকম যে জাতীয় সংসদের স্পিকার সরকারি দল থেকে এবং ডেপুটি স্পিকার হবে বিরোধী দল থেকে। সেখানে এইটার ব্যাপারে বিএনপি, জামায়াত, এনসিপি কারো কোনো ধরনের নোট অফ ডিসেন্ট ছিল না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন ধরে আলাপ হচ্ছে যে সরকারি দল থেকে একজন স্পিকার হয়েছেন, বিএনপি 2 জন ডেপুটি স্পিকারের কথা বলছেন, যেখানে একজন বিরোধী দল থেকে এবং একজন তাদেরই পছন্দ মতো। এখন এই ব্যাপারটা সংস্কার কমিশনে যে আলাপ হয়েছে সে আলাপের সাথে আসলে কন্ট্রাডিক্ট করে কিনা, যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে একজন স্পিকার এবং একজন ডেপুটি স্পিকার, স্পিকার সরকারি দল থেকে, ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে। সেখানে এই ব্যাপারটাকে আবারও শব্দের মাঠ পেছে ফেলে সেখানে নিজ দল থেকে আরেকজন ডেপুটি স্পিকার রেখে কার্যত বিষয়টাকে আইওয়াশ আকারে জাতির সামনে হাজির করা হয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে। কিন্তু এখন আসলে রাজনীতির যে অবস্থা, এখন যে পরিমাণ মানুষ সচেতন, তরুণ সমাজ রাজনীতি নিয়ে যে পরিমাণ কথা বলছে, আপনার কি মনে হয় আইওয়াশ দিয়ে শুধুমাত্র এই রাজনীতিকে ধামাচাপা দেওয়া যাবে? না, আমার এটা মনে হয় না। আমার মনে হচ্ছে বিএনপি যদি মানুষের যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে জুলাই অভ্যুত্থানের ফলে, বিএনপি যদি এটার বিপরীত অবস্থান নেয় তাহলে বিএনপি আসলে খুব বেশি দিন সরকারে শান্তিতে থাকতে পারবে বলে আমার কাছে মনে হয় না। মানুষ তাদেরকে বিশ্বাস করে যে ভোট দিয়েছে, মানুষের ভোটের ভিত্তিতে নির্বাচিত একটা সরকার মানুষের বিশ্বাসের মর্যাদা রাখবে, এটা আমাদের প্রত্যাশা। জি, আপনাকে ধন্যবাদ কাজী জিয়াউদ্দিন। একটু আপনার কাছে বলবো, রাষ্ট্রপতি প্রসঙ্গে বেশ কিছু অভিযোগ আমরা শুনলাম। বিএনপির কারণেই রাষ্ট্রপতিকে রাখতে হচ্ছে, তখন পর্যন্ত বিএনপি বলেছে বলেই এখনো পর্যন্ত রাষ্ট্রপতি আছেন। আপনার ধারণা কি একটু ব্যাখ্যা করতে পারেন কিনা? অ্যাকচুয়ালি আপনার নির্বাচনের আগে উনি যে কথাগুলো বলেছে যে বাধাগ্রস্ত করা হয়েছে, আন্দোলন সংগ্রাম করেছে, নির্বাচন আগে ভাব পরে চুপ্পু সাহেব মানে মাননীয় রাষ্ট্রপতি উনি তো আপনার সাংবিধানিক পার্ট। আপনি চাইলে কি যে সাংবিধানিক যে কোনো পার্টকে যে কোনো সময় অপসারণ করতে পারবেন? আপনার কি মনে হয় তাহলে কেন তখন রাষ্ট্রপতি সাহেবকে মানে রাষ্ট্রপতিকে তখন কেন সরানো হলো না বা গেল না, কি ধারণা? একটা আপনার ওথ গ্রহণ করেছে না মাননীয় প্রধান উপদেষ্টা সদ্য সাবেক মাননীয় ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, ওনার ওথ গ্রহণ করার পরে প্রত্যেকটি কার্যক্রম তো ওনাদের হাতেই ন্যস্ত। একদম। তাহলে সেখানে বিএনপি কি করার থাকবে? ওনারা কেন আইন প্রণয়ন করেনি, নতুন করে কোনো আদেশ জারি করেনি, সেটা ওনাদের ব্যাপার। এখন যদি বলা হয় যে বিএনপির রাষ্ট্রপতিকে রাখার জন্য চেষ্টা করেছে বা বাধাগ্রস্ত করেছে, এটা তো আমার কাছে একদম মামুলি ব্যাপার। একদম আমরা মানে গ্রাম অঞ্চলে যে ছোট ছোট মানে কুড়ে করে রাজনীতি যেগুলো হয় বা টি স্টলে যে রাজনীতিগুলো হয়, সেই রাজনীতিগুলো একটা সময় বড় বিস্ফোরণ ঘটায়। কিন্তু আমি মনে করবো যে যারা একদম রাজনীতি নিয়ে আলোচনা না, রাজনীতি সম্পর্কে সচেতন না হয়ে রাজনৈতিক আলোচনা করে, ঠিক সেই আলোচনার মতোই আমার কাছে মনে হচ্ছে যে রাষ্ট্রপতি সরানোর ক্ষেত্রে বিএনপি চায়নি। সেটা তো রাষ্ট্রপতির সাংবিধানিক পার্ট। সেটা রাষ্ট্রপতি তো নিজেও বলেছেন যে জুলাই গণঅভ্যুত্থানের পরে নানা রকম অভিযোগ এবং নানা রকম আন্দোলনের মুখে যখন পড়েছিলেন তখন বিএনপির পক্ষ থেকে তাকে আশ্বাস দেওয়া হয়েছে, বলা হয়েছে যে তিনি থাকবেন। সে কথাও কিন্তু আমরা তার একান্ত সাক্ষাৎকারে দেখেছি। আপনি সাংবিধানিক কোনো বিষয় যদি পরিবর্তন করতে চান তাহলে কিন্তু আপনি ভোটের মাধ্যমে, আপনারা যে এখন আমরা যাব সংসদে যাচ্ছে, সংসদীয় মানে গণতন্ত্রের এই দেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র আমরা পেয়েছি, সেই গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে সংসদীয় পর্যালোচনার মাধ্যমে, আইন প্রয়োগের মাধ্যমে, আইন প্রণয়নের মাধ্যমে এবং যেভাবে বাংলাদেশ পরিচালিত হচ্ছে যে সংবিধানে, সেটা যদি সংস্কার আনা হয়, সংস্কার তো আনবে কারা? যারা নির্বাচিত হয়েছে, এবং নির্বাচিত সংসদ সদস্যদের মাধ্যমে আইন প্রণয়ন করা হবে, কারণ সংসদ সদস্যরা আইন প্রণেতা। তো সুতরাং সেই আইন প্রণয়ন করার পরে রাষ্ট্রপতি কি করবে না করবে, কে আশ্বাস দিয়েছিল, কখন আশ্বাস দিয়েছিল, সেই কথাগুলো যদি উনি বলে, আবার আমরাও যদি সেগুলো নিয়ে আলোচনা করি, আমার মনে হয় আমাদেরকে অপেক্ষা করতে হবে, দেখতে হবে সংসদে কি হচ্ছে। কারণ একটা যেমন উনি বলেছে যে বিএনপি সরকার আগামী বেশি দিন থাকতে পারবে না, বেশি দিন কে থাকবে না থাকবে সেটা তো জনগণ সিদ্ধান্ত নেবে, এবং জনগণ সিদ্ধান্ত নিয়েছে দেখেই তো ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে সমর্থ হয়েছে। সুতরাং আমরা অপেক্ষা করি। আমরা এখনো যদি সবকিছুকে মানে নিজেদের মতো করে বক্তব্য দিয়ে মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে দেই, বা আমরা মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে মিথ্যাকে সত্য রূপান্তর করার চেষ্টা করি, তাহলে তো আমাদের যে কাঙ্ক্ষিত বাংলাদেশ, যেটা ছাত্র জনতার গণঅভ্যুত্থানের জুলাইয়ের যে বাংলাদেশ আমরা চাই, সেটা তো আমরা পৌঁছাতে পারবো না। সুতরাং আমাদেরকে অপেক্ষা করতে হবে। আপনি দেখেন না, বাংলাদেশের নির্বাচনের পরবর্তী সময়গুলোতে আপনি যদি প্রতিটি ক্যাম্পাস এবং প্রতিটি জায়গা এবং আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর এক কার্যক্রমগুলো বিশ্লেষণ করেন, তখনই তো দেখবেন আগামী বাংলাদেশ কেমন হতে যাচ্ছে। সুতরাং আমরা কাউকে এরকম কোনো তথ্যের ভিত্তিতে, মানে যে তথ্যটা একদম নির্ভরযোগ্য নয়, সেই তথ্যের ভিত্তিতে যদি আমরা কাউকে বিতর্কিত করার চেষ্টা করি, সেটা অবশ্যই রাজনৈতিক
দূরদর্শিতা আছে বলে আমি মনে করছি না। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আজকে পত্রিকাতে আরো বেশ কয়েকটি বিষয় পড়লাম। রেজাউল করিম শাকিল, আপনার কাছে একটু বলবো, আজকে আমরা পত্রিকাতে দেখলাম মিয়া গোলাম পরোয়ার বলেছেন জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদের পরিণতি বরণ করতে হতে পারে। এটি কি এক ধরনের হুমকি কিনা? মানে এখন আসলে বাংলাদেশ গত কয়েক বছর অর্থাৎ জুলাইয়ের পরের যে অবস্থা, বাংলাদেশ যে উত্থান পতনের মধ্য দিয়ে গেছে, রাজনৈতিক অস্থিরতা, বৈদেশিক নানা ব্যবসায়িক সিচুয়েশন, সব কিছু মিলে যেই অবস্থার মধ্যে দিয়ে গেল বাংলাদেশ, এখন কি নতুন করে এই ধরনের হুমকি নেবার মতো জায়গাতে বাংলাদেশ আছে কিনা, বা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন প্রস্তুত কিনা? প্রথম কথা হচ্ছে, এটি আমার কাছে কোনো হুমকি মনে হয় না। এটা একটা বাস্তবতা যে এই বিএনপি সরকারের বৈধতা, এটার পিছনে আছে জুলাই গণঅভ্যুত্থান এবং জুলাই সনদ সহ সর্বশেষ যে নির্বাচন হলো সেটি। ভাইরা বারবার একটা কথা বলছেন যে ডক্টর ইউনূস চুপ্পুকে সরাইতে পারেন নাই, সাংবিধানিক বাধ্যবাধকতা ছিল বা এরকম। তো এই ব্যাপারটা তো আমরা বারংবার বলে আসছি যে জুলাই অভ্যুত্থান তো কোনো আসলে সংবিধান মেনে হয়নি। এটা তো জনতার স্বতঃস্ফূর্ত একটা বিপ্লব বা একটা অভ্যুত্থান, যেটা কোনো সংবিধান বা হচ্ছে কোনো নিয়ম নীতির মধ্য থেকে আসলে যেটা হয় না। তো সেই জায়গা থেকে একটা অভ্যুত্থান পরবর্তী সরকার কেমন অনেক কিছুই করতে হয় যেটি সংবিধানে সরাসরি লেখা থাকে না। তখন বিপ্লবী সরকার হয়নি কেন? বিপ্লবী সরকার হলে তার এইসব বিষয় আসতো না। এই প্রশ্নের উত্তর বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া উচিত যে জুলাই বিপ্লবের পর যখন তাকে প্রস্তাবনা দেওয়া হয়েছিল, তিনি কেন কোনো প্রস্তাবই মানলেন না। আমরা দেখেছি কোথাও, আপনি দেখাতে পারবেন সেটা কোথাও আছে? ওনাকে প্রস্তাবনা দেওয়া হয়েছে, উনি মানেন। অসংখ্য ডকুমেন্টস আছে। কোথায় আছে? 5 আগস্টের পর, 5 আগস্ট রাতে সেটা আপনার কাছে আছে? সমন্বয়ক ছিল, তারা আপনার সাথে মিটিং করেছে, সেগুলো সোশ্যাল মিডিয়ায় আসছে, সেই মিটিং এর ছবি, সেই অনলাইন ছবি এসেছে, কি ডিসকাশন কি হয়েছে সেটা আমরা জানি না। কি কথা হয়েছে সে বিষয়ে আপনি, সেগুলো নিয়ে বিস্তর আলাপ হয়েছে। আপনি কি দায়িত্ব নিয়ে কথা বলতে পারেন? আপনি কি একটু জানাতে পারবেন বিস্তারিত তথ্য? আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে তারেক রহমানকে সেদিন জাতীয় সরকার গঠনের প্রস্তাব দেওয়া হলেও তিনি সেটা মানেননি। অর্থাৎ 5 আগস্টের কথা, 5 আগস্ট রাতের কথা। হ্যাঁ, এবং তারেক রহমান সেটি মানেননি। তারেক রহমান সেটি মানেননি। এই বিষয়ে এখন যিনি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, তারপর আরো যারা ছিলেন ওই সময় সমন্বয়ক হাসনাত, আসিফ, তারা এই বিষয়টার প্রত্যক্ষ সাক্ষী এবং তারাও সেই মিটিংয়ে ছিলেন। আপনি আরেকটা বিষয় বললেন যে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক যে স্থিতিশীল পরিবেশ, এই স্থিতিশীল পরিবেশটা আসলে জামাতের সেক্রেটারি জেনারেল যিনি মিয়া গোলাম পরোয়ার কথা থেকে এটা বিঘ্নিত হয় কিনা। আমি একটু প্রশ্ন করতে চাই যে গত কয়েকদিন আগে একজন তরকারি বিক্রেতা ইদ্রিস নাম, উনি ফেসবুকে বিএনপির সমালোচনা করে কিছু লেখালেখি করেন। তিনি ঢাকায় ফুটপাতে তরকারি বিক্রি করেন। তো সম্প্রতি হচ্ছে তিনি, তার বাড়ি হচ্ছে পটুয়াখালীর কলাপাড়া, সেখানে যাওয়ার পর যুবদলের ইউনিয়ন সেক্রেটারি জহিরুল ইসলাম তিনি ইদ্রিসকে ধরে নিয়ে যান এবং এই ফেসবুকে লেখালেখির কারণে তাকে সেখানে অফিসে শুধু পিটিয়ে হত্যা করে ফেলা হয়। এখন আপনি আমাকে বলেন যে একটা নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর ফেসবুকে লেখালেখির কারণে ভিন্নমতের একজন মানুষকে, যে কোনো রাজনৈতিক নেতাও না, কর্মীও না, একজন তরকারি বিক্রেতা, এরকম একজন মানুষকে যদি নিরাপত্তা দিতে না পারে, তাহলে এই বিএনপি সরকারের কাছ থেকে বা বিএনপি দলের কাছ থেকে, তাদের নেতা কর্মীদের কাছ থেকে আমরা আসলে কি প্রত্যাশা করতে পারি? এরকম ফেসবুকে লেখালেখির কারণে, লাইক দেওয়ার কারণে, কমেন্টস করার কারণে ইতিপূর্বে ক্যাম্পাসে আমাদের হলে ছাত্রলীগ আমাদেরকে যেভাবে নিপীড়ন করত, আবরার ফাহাদকে যেভাবে শহীদ করা হয়েছে বুয়েটের হলে, শুধুমাত্র ফেসবুকে লেখালেখির কারণে, এইটারে একদম কপি পেস্ট একটা ভার্সন আমরা এখানে দেখলাম। তো এরকম একটা পরিস্থিতিতে এটা তো বিএনপিরই দায়িত্ব, যেখানে বিরোধী দল হিসেবে জামাত যথেষ্ট সংযত আচরণ করছে, জামাতের লোকজনকে চুয়াডাঙ্গা সহ নানান জায়গায় ফিজিক্যালি হ্যারাসমেন্ট করা হচ্ছে, ইভেন জামাতের কয়েকজনকে মেরেও ফেলা হয়েছে। সেই জায়গা থেকেও জামাত যেখানে যথেষ্ট সহনশীল আচরণ করছে, সরকারের উচিত সেই জায়গায় বর্তমান যেই শান্ত এবং স্থিতিশীল পরিবেশ আছে সেটিকে রক্ষা করাটা। জি, আপনাকে ধন্যবাদ। আমরা আরও আলোচনায় যাব, তবে একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, আপনারা নতুন বাংলাদেশের আয়োজন দেখছেন। একটা ছোট্ট বিরতির পর আবারও ফিরছি, থাকুন সঙ্গেই। দর্শক দেখছেন নতুন বাংলাদেশ। আজকের আলোচনার বিষয় জুলাই সনদ আদালতে। এই প্রসঙ্গেই কথা বলছিলাম অতিথিদের সঙ্গে। রেজাউল করিম শাকিল, একটু বলবেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে আরেকটি জুলাই হবে, এটি হুমকি নাকি এটি রাজনৈতিক বার্তা? আপনার সাথে যিনি সহ আলোচক আছেন উনি বলছিলেন এখানে উনি হুমকির কিছু দেখছেন, আপনার মতামত শুনতে যাব। শাকিল বলেছেন, আমি বললাম শাকিল বলেছেন না, সম্বোধন না উনি বলেছেন, সেটা বললাম আপনাকে। জি, দেখুন, আমরা বাংলাদেশ চেয়েছিলাম, আমরা দীর্ঘ সময়
আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছিলাম, তার পরবর্তীতে ছাত্র জনতার গণ অভ্যুত্থান ঘটেছে। জি। জুলাই সনদের বিষয়টা যখনই আসবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলে কিন্তু প্রথমে গিয়ে জুলাই সনদকে স্বাক্ষর করেছেন। আমরা তখন জুলাই সনদ যেদিন স্বাক্ষরিত হয় সংসদ ভবন, আমরা দেখেছি তার আগের দিন রাতে অনেক দল যাবে না, যাচ্ছে, ধোঁয়াশা সৃষ্টি করেছে, মানুষের মনে একটা বিভ্রান্ত সৃষ্টি করা হচ্ছে। কিছু দলের রাজনৈতিক, আমার মনে হচ্ছে যে ওই দলের রাজনৈতিক দর্শন হচ্ছে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে দেওয়া, মানুষকে কনফিউজ রাখা, তার পরবর্তীতে সেই কনফিউশনে যদি মানুষ জিতে তাহলে তাদের রাজনৈতিক স্বার্থ হয়তো হাসিল হবে না, কিন্তু যদি মানুষ হেরে যায় তাহলে কিন্তু সেই রাজনৈতিক স্বার্থ হাসিল হবে। এই যে রাজনৈতিক যে প্যাটার্ন, সেই জুলাই সনদ তো বিএনপি সবার আগে স্বাক্ষর করেছে। একটা দল ধোঁয়াশা সৃষ্টি করবে না, পরবর্তী গিয়ে করেছে, আর একটা দল করেইনি, পরবর্তীতে আমরা দেখলাম ইলেকশনের আগে করেছে। সুতরাং জুলাই সনদ নিয়ে যদি কোনো কনফিউশন তৈরি হয় তাহলে তাদের ভিতর থেকে আসছে, বিএনপি থেকে তো জুলাই সনদ বাস্তবায়ন বা যে বিষয়গুলো, আপনি জুলাই সনদ একটা সংস্কার প্রস্তাব, এই সংস্কার প্রস্তাব রাজনৈতিক এবং সাংবিধানিক এবং রাষ্ট্রীয়, রাইট? এটা তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল 31 দফা নামে 2023 সালে 31 দফা নামে রাষ্ট্র পরিচালনা আর কাঠামো মেরামতের যে রূপরেখা, সেটা তো 2023 সালে দিয়েছে। এর আগে 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2030 দিয়েছিল। সুতরাং আমরা তো চাচ্ছি সংস্কারের পথে, এই বাংলাদেশ এভাবে চলবে না, এটা সংস্কার প্রয়োজন, আমাদের সংবিধান সংস্কার প্রয়োজন, আমাদের রাষ্ট্রের কাঠামোগুলো সংস্কার প্রয়োজন, সেটা তো আমরা আছি। কিন্তু চাপিয়ে দেওয়া বিষয়গুলো তো বিএনপি বারবারই বলছে যে আমরা সংবিধানের মধ্যে থেকে, আইনের মধ্যে থেকে আমরা সকল কার্যক্রম ইনশাল্লাহ বাস্তবায়ন করব, এবং সেই প্রক্রিয়ায় বিএনপি হাঁটছে। আপনি দেখেন গতকালকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, বর্তমান মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমাদের স্থায়ী কমিটির সাথে উনি কিন্তু বলেছেন যে জুলাই সনদ অনুযায়ী বিরোধী দল থেকে ডেপুটি স্পিকারের প্রস্তাবনা কিন্তু অলরেডি বিএনপি থেকে প্রস্তাব আকারে গিয়েছে। সুতরাং এবং ওই বিরোধী দলও বলেছে যে আমরা আমাদের আলোচনা করে ভেবে দেখব। সুতরাং আমার কাছে মনে হচ্ছে এই ধরনের বিষয়গুলো নিয়ে আমরা ধোঁয়াশা সৃষ্টি না করে সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের পথে হাঁটি সবাই ঐক্যবদ্ধভাবে, যেটা আমরা জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের পরবর্তী সময় চেয়েছি বা আগে যেই বাংলাদেশ চেয়েছি। তো সুতরাং আমাদের ধোঁয়াশা সৃষ্টি না করে, বিভ্রান্তি সৃষ্টি না করে আমরা আমাদের এক সঠিক রাজনীতি করি, যে রাজনৈতিক পথগুলো আমাদের পূর্বপুরুষরা যারা ভালো রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন তারা দেখিয়ে গেছেন। সুতরাং আমরা ওই পথে হাঁটি। তো জুলাই সনদ দিয়ে বেশি কনফিউশন তৈরি না করে, জুলাই সনদকে মানে একটা টপিকস না বানিয়ে দেশ গঠনে সবাই কার্যক্রম ভূমিকা পালন করলেই মনে হয় জুলাই সনদ অটোমেটিক বাস্তবায়ন হয়ে যাবে। জি, ধন্যবাদ আপনাকে। একটু যদি আমরা আলোচনায় আজকে নতুন করে জানতে চাই, যদি জনগণের রায়কে আদালতে নিয়ে যাওয়া হয় তাহলে আমাদেরকেও রাজপথে নামতে হবে, নাহিদ ইসলাম বলেছেন আজকের এই কথা। একটু মানে এখনকার এই আলোচনার বা এই বক্তৃতার মানে তাহলে আমরা কি ধরে নিব? কারণ নাহিদ ইসলামের হাত ধরে বা ওনাদের তরুণদের হাত ধরেই তো গণঅভ্যুত্থান হলো, এখন নতুন করে রাজপথে যাওয়ার যেই ইঙ্গিত, সেটাকে আসলে কিভাবে দেখব আমরা? দেখুন, জুলাই সনদ এটা বাস্তবায়নের পক্ষে যে গণভোট হয়েছে সেখানে প্রায় 70% হচ্ছে হ্যাঁ ভোট হয়েছে। জি, তার মানে হচ্ছে যারা বিএনপিকে ভোট দিয়েছে তাদেরও একটা বড় অংশ জুলাই সনদের পক্ষে অবস্থান নিয়েছে। জি, উনি বারবারই বলছেন যে জুলাই সনদ সবার আগে বিএনপি স্বাক্ষর করেছে, বিএনপি সনদের পক্ষে। তাহলে এটি বাস্তবায়ন করতে এত গড়িমসি কেন, বা এটি হচ্ছে আদালতে স্থগিত চেয়ে রিট করা কেন? আদালত একটা বিষয় যখন গণভোটে স্বীকৃত, 70% মানুষ যখন গণভোটে এটির পক্ষে ভোট দিয়েছে, সেটি যদি বিএনপি আদালতের মাধ্যমে বিলম্বিত করার চেষ্টা করে কিংবা কোনোভাবে এটি আটকে দেওয়ার চেষ্টা করে, তাহলে অবশ্যই রাজপথে নামতে হবে। জি, এনসিপি জামাতের পক্ষ থেকেই কিন্তু আবার এই নির্বাচনকে বলা হচ্ছে যে এই নির্বাচনে ভোট চুরি নয়, ডাকাতি হয়েছে, এই নির্বাচন সুষ্ঠু হয়নি। তাহলে নির্বাচন সুষ্ঠু হয়নি, আবার গণভোট ঠিক, মানে সেক্ষেত্রে কি শুধুমাত্র এনসিপি অথবা জামাত আসলে যেই পক্ষটি নিয়ে কথা বলছে সেটি যদি ঠিক হয় তাহলে নির্বাচন ঠিক, অন্যথায় নির্বাচন ঠিক হয়নি, ব্যাপারটা এরকম হয়ে গেল না? দেখুন, কখনো কখনো মানে এক একটা রাজনৈতিক দলের এক একজন নেতা এক এক ভাষায় কথা বলেন। জি, তো আপনি কোনটার কথা বলছেন আমি জানি না। আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, আমি আপনাকে পড়ে শোনাচ্ছি, ভোট চুরি নয় ডাকাতি হয়েছেন। আজকে জাতীয় সমাবেশে জাতীয় নাগরিক পার্টির পাটোয়ারির যে ঢাকা 8-এর যে আসনটি, সেখানে তো কয়েকটি কেন্দ্রে ভোট ডাকাতি হয়েছে, এটি নাসিরউদ্দিন পাটোয়ারি শুরু থেকে বলে আসছেন। এবং জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ারও বলেছেন ম্যানিপুলেশন করে নির্বাচনে বিজয়ী হয়ে তারা জাতির উপর হামলে পড়েছে। কোথাও কোথাও যে ম্যানিপুলেশন হয় নাই তা তো না, অনেকগুলো আসনে ম্যানিপুলেশন হয়েছে। এইটার বিষয়ে নির্বাচনের দিনই জামাতের পক্ষ থেকে ইসিতে যাওয়া হয়েছে, অভিযোগ দেওয়া হয়েছে, না এখানে বলা হয়েছে আদালত পর্যন্ত যাওয়া হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারির যে আসন ঢাকা 8, সেখানকার
ইশরাক এবং হচ্ছে জামাতের যে প্রার্থী ছিলেন ঢাকা ৬, সেখানে যাবতীয় ব্যালট বক্স সহ ব্যালট পেপার সহ যাবতীয় সকল ডকুমেন্টস নথিপত্র সরকারি হেফাজতের তদন্তকার কর্মকর্তা যারা তাদের হেফাজতে নেওয়ার বিষয়ে কথা বলা হয়েছে। সো কোথাও কোথাও যে ম্যানিপুলেশন হয় নাই, ভোট ডাকাতি হয় নাই, এটা তো বলা যাবে না। ওভারঅল আমরা বলছি যে ভোট তুলনামূলক অন্যান্য যে নির্বাচনগুলো হয়েছে এই শুধু গণভোট ঠিক হয়েছে, আর এমনিতে বাকি নির্বাচন গণভোট নিয়ে তো কোনো কথা নেই, কারণ গণভোটে যখন 70% মানুষ এটার পক্ষে ভোট দিয়েছে এবং গণভোটে তো কোনো ধানের শীষ বা দাঁড়িপাল্লার জয় পরাজয়ের প্রশ্ন নাই। গণভোট তো কোনো দলের পক্ষ থেকে যায়নি। এটা গণভোটে বিএনপির লোকজন যেমন হা দিয়েছে, জামাতের লোকজনও দিয়েছে, আবার বিএনপির কেউ কেউ হয়তো না ভোট দিয়েছে, আবার বিএনপি জামাতের বাইরে হয়তো কেউ কেউ না ভোট দিয়েছে। গণভোটের ফলটা নিয়ে আসলে এক ধরনের চিন্তা ভাবনার জায়গা রয়েছে, সে কারণে আসলে প্রশ্নটা করা। গণভোটের ফলাফল নিয়ে কোথাও এখন পর্যন্ত প্রশ্ন উঠেছে বলে আমার জানা নাই। আপনার এরকম কোনো কিছু জানা আছে কিনা আমি জানি না। গণভোটের ফলাফল নিয়ে জামাত বা বিএনপি কেউ এখন পর্যন্ত প্রশ্ন উত্থাপন করেছে বলে আমার জানা নেই। জি, আপনি কথাটা শেষ করেন, আমি বলছি। হ্যাঁ, আপনি যে জায়গা থেকে প্রশ্নটি করেছেন যে কোথাও জামাতের পক্ষে রেজাল্ট হলে সেখানে সুষ্ঠু হয়েছে, অন্য কোথাও হয় নাই, বিষয়টা আসলে এরকম না। আমি আপনাকে বলছি যে ঢাকা ৬, ঢাকা ৮, ঢাকা ১৩, ঢাকা ১৭ এই সবগুলো আসনে রাত ৮টার পর থেকে রাত ১০টা ১১টা পর্যন্ত ভোটের রেজাল্ট দেওয়া, কেন্দ্রভিত্তিক রেজাল্ট দেওয়া বন্ধ ছিল। এই সময়টা যে ম্যানিপুলেশন হয় নাই, এবং আমি ঢাকা ১৭ আসনে ছিলাম নির্বাচনের দিন, সেখানে আমরা স্ক্রিনে দেখছিলাম যে রেজাল্ট ঘোষণা করা হচ্ছে ৫০টি কেন্দ্র, ৬০টি কেন্দ্র বিএনপির পেজ থেকে, এবং অনেকগুলো মিডিয়ার পেজ থেকে দেখানো হচ্ছে যে তারেক রহমান বিপুল ভোটে বিজয় লাভ করেছেন, অথচ সেখানে তখন পর্যন্ত অর্ধেকের বেশি ভোট গণনা বন্ধ ছিল। সো ম্যানিপুলেশন যে হয় নাই ব্যাপারটা তো তা না। আমরা সেদিন রাতেই ইসিতে এই বিষয়ে অভিযোগ দিয়েছি এবং ইসি এ ব্যাপারে পদক্ষেপ নেবে এরকম কথাও হয়েছে, এবং আদালত পর্যন্ত অনেকগুলো ব্যাপার গিয়েছে, আদালত থেকে অনেক নির্দেশনা এসেছে। সো আমরা দেখবো আরও যে এই ব্যাপারগুলো আসলে কোথায় কতটুকু ম্যানিপুলেশন হয়েছে, কোথায় কতটুকু কারচুপি হয়েছে। জি, একটু ছোট করে এই প্রশ্নের উত্তরগুলো আমরা একটু নিয়ে যাই আমাদের আরেক সহ আলোচকের কাছ থেকে। বেশ কিছু প্রশ্ন এসেছে নিশ্চয়ই আপনি উত্তর দিতে চান। প্রথমেই গণভোট নিয়ে যে কথাটা এসেছে, আমরা বরাবরই বলছিলাম গণভোটের আয়োজন বা সকল কার্যক্রম সেটা কিন্তু সাংঘর্ষিক। আপনি রাষ্ট্রপতির যে অর্ডিন্যান্স সেটা কিন্তু 1973 সালে এপ্রিল মাসে কিন্তু সেটা এভাবে করা যাবে না বলা আছে। তো সংবিধান অনুযায়ী যখন এর পরবর্তী সময়ে গত অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রপতির মাধ্যমে একটা ঘোষণা দিয়ে পরবর্তী গণভোট আয়োজন করেছিল, সেই বিষয়ে তো এটা নিয়ে তো আমাদের আর কোনো কথা নেই। বাট আমরা বরাবরই বলে আসছি এটা আইনের সংবিধানের সাথে সাংঘর্ষিক। আমরা যেই সংস্কার প্রস্তাবগুলো এসেছে ঐক্যমত্যর ভিত্তিতে, সেগুলো অবশ্যই নির্বাচিত সরকার সেগুলো করবে এবং সকলের আলোচনা সাপেক্ষেই করবে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এটা নিয়ে বারবার কনফিউশন বা বারবার আসার কোনো কারণে নেই আমাদের পক্ষ থেকে। তারপর উনি আরো দুটো তিনটা কথা বলছেন নির্বাচন নিয়ে। আমার কাছে মনে হচ্ছে ওনারা যে আসনগুলোতে জিতে যায় সেই আসনগুলোতে ভোট সুষ্ঠু হয়েছে, যে আসনগুলোতে হেরে যায় সেই আসনগুলোতে ম্যানিপুলেশন হয়েছে। দেখুন, নির্বাচন সুষ্ঠু হয়েছে এবং নির্বাচনের যে প্রক্রিয়াটা ছিল সে অত্যন্ত নিরপেক্ষ এবং অবাধ সুষ্ঠু হয়েছে, এবং ওনারাও কিন্তু ওনাদের অনেক নেতা বলেছে নির্বাচন নিরপেক্ষ হয়েছে। আমরাও বলছি আমরা এত বছর পরে ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছি। আমি আমার প্রথম ভোট দিয়েছি। সুতরাং যেই জায়গায় আমরা হেরে যাব সেই জায়গায় আমরা ম্যানিপুলেশনের কথা টেনে নিয়ে নির্বাচনকে বিতর্কিত করব, আর যেই জায়গায় আমরা জিতে যাব সেই জায়গায় আমরা নিরপেক্ষ হয়েছে বলে দেবো, তাহলে তো পুরো নির্বাচনটাই প্রশ্নবিদ্ধ হয়ে যায়। সুতরাং আমরা তো এই প্রশ্নবিদ্ধ রাজনীতি করতে আসিনি। একদম একদম ধন্যবাদ আপনাকে। আমরা আরো আলোচনায় ফিরবো দর্শক, তবে আর একটা ছোট বিরতি নিতে হচ্ছে, সঙ্গে থাকুন, একটু পর ফিরছি। দেখছেন নতুন বাংলাদেশ দর্শক। আলোচনার জন্য দুজন অতিথি আছেন কাজী জিয়াউদ্দিন বাসিত, আছেন রেজাউল করিম শাকিল। কথা বলছিলাম তাদের সঙ্গে। রেজাউল করিম শাকিল, একটু বলতে পারেন যে জুলাই সনদ জাতীয় ঐক্যের দলিল হচ্ছে নাকি নতুন করে আবার বিভাজনের সূচনা হতে পারে, কি মনে হয়? আমাদের বিএনপি, জামাত, এনসিপি সহ সকল রাজনৈতিক দলের ঐক্যের প্রধানতম সূত্রটাই তো জুলাই গণ অভ্যুত্থান এবং পরবর্তীতে জুলাই সনদ হওয়ার কথা ছিল। বর্তমানে আমরা যেটা দেখছি, বিএনপি এখানে জুলাই সনদ নিয়ে যে টালবাহানা শুরু করেছে, সেই জায়গা থেকে স্পষ্টতই পুরনো যে রাজনৈতিক বাইনারি এটি তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে বিএনপি যদি শেষ পর্যন্ত জুলাই সনদের বিপক্ষে অফিসিয়ালি অবস্থান নেয়, তাহলে এটি বিএনপির জন্য খুবই খারাপ একটি ব্যাপার হবে, এবং আমাদেরকে আসলেই শেষ পর্যন্ত আবারও রাজপথে নামতে হবে। এবং যে বিপুল সংখ্যক মানুষ জুলাইয়ের পক্ষে গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে, তারা আসলে বিএনপির এই ধরনের বৈরী আচরণটাকে মেনে নেবে না।
এখানে প্রসঙ্গত আরেকটি ব্যাপার, যে বাসেদ ভাই যেটা বলছিলেন যে সংবিধানের যে 1973 অর্ডিন্যান্স অনুযায়ী গণভোটের আসলে সুযোগ আছে কিনা। বাংলাদেশের ইতিহাসে প্রথম গণভোট আসলে আয়োজন করেছিলেন জিয়াউর রহমান। আমি সেইটা বলিনি, আমি যে রাষ্ট্রপতির আদেশের জেরে, আদেশ ধরে, যেটা বর্তমান রাষ্ট্রপতি যিনি তখন অন্তর্বর্তীকালীন সময়ে ছিলেন, ওনার আদেশের ভিত্তিতেই তো আপনার গণভোট আয়োজনের জন্য নির্বাচন কমিশন আছে। তাহলে তো আপনি সংবিধান 65, 73 নির্বাচন কমিশন 95 কিছুই থাকে না। ওনার নির্বাচন করতে হবে, আপনার নির্বাচনের সংসদ সদস্যদের জন্য নির্বাচনটা করতে হবে, গণভোটের বিষয়টা তো থাকে না। বাট আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সাবেক অন্তর্বর্তীকালীন সরকার সেটাকে রাষ্ট্রপতির মাধ্যমে যে একটা ঘোষণা দিয়েই আপনার গণভোট আয়োজন করেছে। আমরা সেই কথাটাই বলছি, আমি বলি না যে কখনো গণভোট হয়নি, গণভোট তো এর আগেও হয়েছে। আমরা তো জানি হেনা ভোটে শুধু রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে গণভোট হয়েছে। আমাদের রাজনৈতিক আদর্শ। আপনি যদি এটাই বলেন যে গণভোটের ব্যাপারে গণভোটের আইনি ভিত্তি থাকে না, তাহলে বিএনপি যখন জুলাই সনদে স্বাক্ষর করলো এবং জুলাই গণভোট যখন হবে এটা নিয়ে যখন আলাপ হচ্ছিল, নির্বাচনের আগে জামাত এনসিপি সহ সবার দাবি ছিল নির্বাচনের আগে গণভোট পৃথকভাবে আয়োজন করা হোক, যেন পরবর্তীতে কোনো নির্বাচিত সরকার এসে গণভোটের ফলাফলকে যেন ম্যানিপুলেশন করতে না পারে বা গণভোটের যে রায় সেটা নিয়ে যেন কোনো রকম তালবাহানা করতে না পারে। সেই সময় তো স্বাক্ষর করেছিল সংস্কারের জন্য, গণভোটের না। গণভোটটা তো সরকার সিদ্ধান্ত শেষ পর্যন্ত এই মতামতের উপরেই ছিল যে গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হবে। সরকারের নির্বাচন, এই গণভোটের পক্ষে তো বিএনপিও শেষ পর্যন্ত আসছে। আপনি কি প্রক্রিয়ায় যাবে, সেই প্রক্রিয়াকে একটা রাজনৈতিক দল হিসেবে স্বাগত জানানোটা কি অনুচিত হবে না উচিত হবে বলুন? এখন আমার প্রশ্ন হলো যে আপনি বলছেন যে গণভোটের বৈধতা নেই, বিএনপি এই গণভোটকে স্বাগত জানিয়েছিল কিনা? তাহলে গণভোটের বৈধতা আছে কি তাই সেটা অপেক্ষা করুন, আমাদেরকে অপেক্ষা করতে হবে। আদালতে আসেন না, কার্যক্রম চলছে, আপনি দেখুন, অপেক্ষা করুন। বিএনপি সম্মতি ছাড়া তো গণভোট হয়নি। আপনি যে একটা কথা বলেছেন যে গণভোট না দিলে এত কোটি মানুষ বা এত % মানুষ নির্বাচন গণভোটে হ্যাঁ দিয়েছে, আর গণভোটে হ্যাঁ তো আমিও দিয়েছি, আমাদের সবাই গণভোটে হ্যাঁ দিয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি তো নিজেই ঘোষণা দিয়েছিলেন আমরা গণভোটে হ্যাঁ দেওয়ার জন্য, যেটা আমরা আবার দেখেছি বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ গণভোটে নায়ের পক্ষে ব্যাপক ক্যাম্পেইনিং করেছে। ভাই মফস্বলে লোকাল পর্যায়ে ব্যাপক জুলাই সনদের বিষয়টা তো সাধারণ মানুষকে বোঝাতে হবে। আপনার কাছে আজকে আপনি উপস্থাপিকা, আপনি জুলাই সনদের সকল বিষয়টাগুলোকে আপনি পুঙ্খানুপুঙ্খভাবে পড়ে আপনি বুঝতে পেরেছেন যে গ্রাম মফস্বলের মানুষ জুলাই সনদ সম্পর্কে জানবে। অনেক মানুষই সেটা আসলে করতে পারে, করতে পারেনি। সুতরাং আপনাকে দেখুন বুঝতে হবে, আপনি মানুষের উপরে ইম্পোজ করে দিবেন না, মানুষের উপরে সুযোগ দিতে হবে। দেখুন আমাদের আলোচনাটা ঠিক এখানেই যে বিএনপির তারেক রহমান এক পর্যায়ে এসে বলছেন গণভোটে হ্যাঁ পক্ষে ভোট দিতে। বিএনপির অন্যান্য সিনিয়র লিডারশিপ যারা আছেন তারা আবার নায়ের পক্ষে ক্যাম্পেইনিং করেছেন একটা লম্বা সময়। আবার ভাই নিজেই বলছেন যে গণভোটের বৈধতা নিয়ে প্রশ্ন আছে, আবার আপনি নিজেই বলছেন যে উনি নিজে গণভোটে হ্যাঁ দিয়েছেন। ভাই আমরা ধানের শীষের ভোট চাইবো, আমাদের কাজ কি? আমাদের প্রতীকী ভোট চাওয়া। আমরা যদি সংসদে না যেতে পারি তাহলে তো সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করতে পারবো না, আমাদের তো টার্গেট সেরে থাকবে। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমার জানতে চাওয়া যে জুলাই সনদ জাতীয় ঐক্যের দলিল হতে যাচ্ছে নাকি বিভাজনের নতুন সূচনা, একদম 30 সেকেন্ডে বলবেন। জুলাই সনদ তো ঐক্যমত্য কমিশনের ভিত্তিতে জুলাই সনদ হয়েছে, সকল দল মত বিশেষে, এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যে দলগুলো আমরা রাজপথে ছিলাম সবাই ঐক্যমতের ভিত্তিতে কিন্তু সেটা হয়েছে। সেখানে বিএনপি নোট অফ ডিসেন্ট হয়েছে। নোট অফ ডিসেন্ট গুলো কি ছিল? আমরা এই আইনটা কিভাবে করব, এই আইনটা প্রণয়ন করতে হলে আমাদের কি কি কার্যক্রম হাতে নিতে হবে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেকের মতভেদ হয়েছে, আবার মতের ঐক্য হয়েছে, সেই বিষয়গুলো থাকবে। আর বিভাজন কেন হবে? আপনি দেখুন না, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে যেই সিস্টেমগুলো চালু করছে, আমি আজকে একটা স্ট্যাটিস্টিক্সে দেখেছিলাম, উনি শুধু ভিআইপি প্রোটোকল না নেওয়ার কারণে ঢাকা শহরে 0.8 কিলোমিটার মানে জ্যাম কমে গেছে। সুতরাং এই যে ডিফারেন্স, এই যে নির্বাচিত হওয়ার পরবর্তীতে বিরোধী দলগুলোর কাছে যাওয়া, এই যে একটা সহমর্মিতা রাজনীতি, এটা অংশগ্রহণ, পার্টিসিপেটিভ লিডারশিপ। আপনি লিডারশিপের দ্বারা লট অফ ডেফিনিশন আছে, কিন্তু যে পার্টিসিপেটিভ লিডারশিপটা জনাব তারেক রহমান প্রচলন করেছেন, আপনারা সেই পথে হাঁটেন না। আপনারা সরকারের সহযোগিতা করেন, সমালোচনা করুন। ধন্যবাদ, দুজনকেই ধন্যবাদ। আলোচনার একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। দর্শক দেখছিলেন নতুন বাংলাদেশ। আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে অবশ্যই রাজনৈতিক আলোচনা হবে, সাথে থাকবেন আপনারাও সেই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।